নবীন নিজে যেমন খেতে ভালোবাসে, তেমনি লোকজনকে ডেকে খাওয়াতেও ভালোবাসে। কিন্তু তার এখন যা অবস্থা, তাতে নিজেদেরই ভালো করে জোটে না, লোককে ডেকে খাওয়ানোর প্রশ্নই ওঠে না। তবে বুড়ি পিসি কি একটা ব্রত করেছে, তাতে নাকি দ্বাদশ ব্রাহ্মণ ভোজন না করালেই নয়। কদিন ধরেই পিসি ঘ্যান ঘ্যান করছে। নবীন কথাটা তেমন কানে তোলেনি, কিন্তু আজ এসে পিসি একেবারে ধরে পড়ল। ও বাবা নবীন, হ্যাঁ, তুই কি শেষে আমাকে চিরকাল নরক ভোগ করতে বলিস? নরক যে সাংঘাতিক জায়গা বাবা। যমদূতেরা বড় বড় সাঁড়াশি লাল টকটকে করে গরম করে নিয়ে তারপর তাই দিয়ে নাক কান হাত পা সব টেনে টেনে ছেড়ে তারপর হাঁড়ির মধ্যে গরম জলে ফেলে সেদ্ধ করতে থাকে। সেও শুনি হাজার হাজার বছর ধরে সেদ্ধ করতেই থাকে। মাঝে মাঝে হাতা দিয়ে তুলে দেখি নেয় ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না। আর তাতেও কি রেহাই আছে বাপ? সেদ্ধ হলে পর নাকি সর্বাঙ্গে নুন মাখিয়ে রোদে শুকোয়, তারপর হেঁটমুন্ডু করে করে ঝুলিয়ে রাখে, তারপর কাঁটার বিছানায় শুইয়ে রাখে। তারপর নবীন মাথা নেড়ে নেড়ে শুনছিল, বলল, তারপর আর বাকি থাকে কি পিসি? এত কিছুর পরে কি আর কেউ বেঁচে থাকে? পিসি মুখখানা তোম্বা করে বলল, বাছারে, একবার মরলে পরে আজ যে মরণ নেই। নরকের ব্যবস্থাই তো ওরকম। যতই যা করুক না কেন, আর মরণ হবে না যে। তারপর সেখানে এঁটো কাটার বিচার নেই, চারিদিকে নোংরা আবর্জনা আস্তাকুর। একটু ভেবে দেখ বাপ, মাত্র 12টা বামুন খাওয়ালে যদি ফাঁড়াটা কাটে, তবে হাঁপ ছেড়ে বাঁচি। নবীন ম্লান মুখে বলল, আচ্ছা পিসি, দেখছি কি করা যায়। পিসি নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। জানে নবীনের মনটা বড় ভালো, ঠিকই ব্যবস্থা করবে। নবীন দুপুরবেলা একতলায় নেমে এলো। নাচঘরের দক্ষিণ কোণের দেওয়ালের মধ্যে একটা ছোট্ট ছিদ্র। তার মধ্যে হাত ঢুকিয়ে একটা হাতল ঘোরালেই মেঝেতে একটা সিঁড়ির মুখ খুলে যায়। সরু সিঁড়ি, অন্ধকারও বটে। সিঁড়ি দিয়ে টর্চ হাতে নবীন নেমে এলো মাটির নিচে। চারদিকে একটা টানা গলি, মাঝখানে নিরেট পাতাল ঘর, পাথরের দেওয়াল, পাথরের দরজা। নবীন অন্তত 1000বার এই পাতাল ঘরে হানা দিয়েছে। দেওয়ালে বা দরজায় শাবল বা হাতুড়ি মারলে ফাঁপা শব্দও হয় না, এতই নিরেট। নবীনের হাতে এখন একেবারেই টাকা পয়সা নেই, কারো কাছে হাত পেতেও লাভ নেই, কেউ দেবে না। সকলেই জানে যে নবীনের অবস্থা খারাপ। তার বিষয় সম্পত্তি মহাজনের কাছে বাঁধা, ধার নিলে নবীন শোধ করতে পারবে না। নবীন পাতাল ঘরে দরজার সামনে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো, কি করা যায়। নবীন বসে বসে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার একটু ঢুলুনিও এসে গেল। ঢুলতে ঢুলতেও তার মাথার মধ্যে নানা হিজি বিজি চিন্তা ঘুরে বেড়াতে লাগলো। মহাজন টের পাওয়ার আগেই গোপনে লোক লাগিয়ে পাতাল ঘরের দেওয়াল যদি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়, অবশ্য তাহলে বাড়িটাও ধসে পড়তে পারে। যদি সুড়ঙ্গ কেটে ঢোকা যায়, যদি। হঠাৎ তার কানে কে যেন মৃদু স্বরে বলে উঠল, দুর্বোকা, ওভাবে নয়। নবীন চমকে সোজা হয়ে বসে বলল, কে? না, কেউ কোথাও নেই। নবীন চারধারটা খুব ভালো করে খুঁজে দেখল, কারও দেখা পেল না। পাতালে নামবার দরজাটা যেমন বন্ধ ছিল তেমনই আছে। খুব চিন্তিতভাবে ওপরে উঠে এলো। তারপর মহাদেবকে ডেকে বলল, দেখো মহাদেবদা, তুমি বহু পুরনো আমলের লোক, আজ যে ঘটনা ঘটল তার মানেটা কি আমাকে বুঝিয়ে দেবে? মহাদেব খুব গম্ভীর মুখ করে ঘটনাটা শুনল।
পাকা মাথাটি নেড়ে মাঝে মাঝে হুঁও দিল। তারপর অনেকক্ষণ ভেবে নিয়ে বলল, না গো নবীন ভায়া, ঠিক বুঝতে পারছি না। নবীন খুব আগ্রহের সঙ্গে বলল, কিন্তু আমার মনে হচ্ছে পাতাল ঘরে ঢোকার একটা সহজ পথ আছে। মহাদেব গম্ভীর মুখে বলল, সেটা আমারও মনে হয়। তোমার ঠাকুরদাও সারাটা জীবন ওই পাতাল ঘরে সেঁতোবার চেষ্টা করেছেন। শাবল গাইটিও কিছু কম চালানো হয়নি। শেষে একেবারে শেষ জীবনে তিনি চুপচাপ পাতাল ঘরের সামনে বসে থাকতেন। তারপর যখন মৃত্যুশয্যায় পড়ে আছেন, তখন আমি তাঁর কাছেই দিনরাত মোতায়েন থাকতাম। এক ঝড় বৃষ্টির রাতে হঠাৎ তোমার ঠাকুরদা চোখ মেলে চাইলেন। মুখখানা ভারী উজ্জ্বল দেখাচ্ছে। আমার দিকে চেয়ে বললেন, পেয়েছি রে, পেয়েছি। নবীন সাগ্রহে বলল, তারপর? মহাদেব মাথাটা হতাশায় নেড়ে বলল, নাকি কী পেয়েছেন সেইটি আর বলতে পারলেন না। জিজ্ঞাসা করলাম, উনি শুধু বললেন, পাতাল ঘর। তারপরেই নেতিয়ে পড়লেন, চোখ উল্টে গেল, জিভ পেরিয়ে পড়ল। উনি মরে গেলেন। ইস, অল্পের জন্য হলো না তাহলে? খুবই অল্পের জন্য। আমার মনেও সেই থেকে বিশ্বাস, তুমি যে রকমভাবে দেওয়াল বা দরজা ভাঙাভাঙির চেষ্টা করে যাচ্ছ, সেভাবে হবে না। তবে কীভাবে হবে? মহাজনের হাতে বাড়ি চলে যেতে তো আর দেরিও নেই মহাদেবদা। সবই তো বুঝি নবীন ভায়া, কিন্তু আমার বুড়ো মাথায় কোনো কিছুই খেলছে না। আমিও কি কম কিছু ভেবেছি? নবীন চিন্তান্বিত হয়ে বলল, পাতাল ঘরে ঢোকা ছাড়া যে আর পথ দেখছি না মহাদেবদা। পিসি 12 জন বামুন খাওয়াবে, তারও তো পয়সা নেই। এরকম করে চললে যে আমাকে এবার আত্মহত্যা করতে হবে। মহাদেব ভ্রু কুঁচকে বলল, এই দেখো নবীন ভায়া, ওটা পুরুষ মানুষের মতো কথা নয়। তোমার বংশ ডাকাতের বংশ। তার একটা খারাপ দিক আছে বটে, আবার একটা ভালো দিকও আছে। তোমার বংশের লোকের বুকের পাটা ছিল, তারা ফুলের গায়ে মুচ্ছ যেত না। তোমাকেও সেই রকমই হতে হবে। সাহসী হও, দুনিয়াটা দুর্বলদের জায়গা নয়। নবীন মুখখানা হাঁড়ি করে বসে রইল। আংটি ছিল, মায়ের কিছু গয়না ছিল, পুরনো কিছু মোহর ছিল, সবই গেছে। এখন এই বসত বাড়িটা ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। দিন যে আর চলে না। কোনো বন্দোবস্ত না হলে বুড়ি পিসি আর বুড়ো মহাদেবদাকে নিয়ে গিয়ে গাছতলায় দাঁড়াতে হবে। বিকেলের দিকে নবীন গিয়ে গোপীনাথ মহাজনের কাছে হাজির হলো। গোপীনাথের কারবার অনেক, নানা রকমের ব্যবসা তার মধ্যে একটা হলো চড়া সুদে টাকা ধার দেওয়া আর বন্ধক রাখা। কেটের হাটে তার মতো ধনী আর প্রতাপশালী লোক কমই আছে। এখন তার হাতে মেলা লোকজন, হাতে মাথা কাটতে পারে। গোপীনাথের চেহারাখানাও পেল্লায়, থলথলে ভুঁড়িদার চেহারা নয়, রীতিমতো পালোয়ানের স্বাস্থ্য। চোখ দুখানা সাংঘাতিক কুটিল। চোখের দিকে তাকালে যে কোনো লোকেরই বুকটা গুড়গুড়িয়ে ওঠে। নবীন যখন তার সামনে গিয়ে হাজির হলো, তখন গোপীনাথ তার বৈঠকখানায় বসে বাদামের শরবত খাচ্ছে আর নিজের পোষা ব্লাড হাউন্ড কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করছে। নবীনকে দেখে গোপীনাথ একটু বিরক্তির গলায় বলল, কি খবর নবীনবাবু? নবীন কাচুমাচু মুখ করে বলল, এই আপনার কাছে আজ আমার একটা প্রার্থনা আছে, এই শেষবার। গোপীনাথ বোধহয় এইসব বনেদি পর্তি বড়লোকের ছেলেদের বিশেষ পছন্দ করে না। শরবতের গেলাসটা ধীরে সুস্থে শেষ করে পাশের টেবিলে রেখে বলল, পুরনো বাড়ি বাঁধা রেখে আপনাকে যা টাকা দিয়েছি তাও আমার উসুল হবে না। যদি আর টাকা চান তাহলে আগেই বলি,
এক পয়সাও দিতে পারবো না। নবীন মৃদুস্বরে বলল, কিন্তু আমার পিসিকে যমদূতেরা নাকি গরম সাঁড়াশি দিয়ে ছিঁড়বে, কয়েক হাজার বছর ধরে সেদ্ধ করবে, রোদে শুকিয়ে হেঁটমুন্ডু করে রাখবে, তারপর আবার কাঁটার বিছানায় শোয়াবে। উফ, সে ভাবা যায় না। গোপীনাথ চোখ গোল করে এসব শুনল, তারপর বলল, বটে, তা পিসিকে এত সব খবর কে দিল? নবীন অম্লান বদনে বানিয়ে বলল, কয়েকদিন আগে এক মস্ত তান্ত্রিক এসেছিলেন বাড়িতে, যদুপুরের অঘরী বাবা, নাম নিশ্চয়ই শুনেছেন। সাক্ষাৎ পিশাচ সিদ্ধ, স্বর্গ মর্ত পাতালে অনবরত যাতায়াত করেন। তিনি নরকের একেবারে হালের খবর এনে দিয়েছেন। গোপীনাথের মুখটা কেমন যেন পাঁশুটে মেরে গেল। চাকরকে ডেকে কুকুরটাকে নিয়ে যেতে বলে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল গোপীনাথ। তারপর বলল, যদিও আমি ওসব গাঁজাখড়িতে বিশ্বাস করি না, অঘোর বাবা বলে কারো নামও আমি শুনিনি, তবে নরকের ব্যাপারটা যেন কে আমাকে বলছিল বটে। আজ্ঞে, কি বলছিল? আরও খারাপ, দু পায়ে দুই তেজি ঘোড়াকে বেঁধে দুধারে ছুটিয়ে দেওয়া হয়, ফলে একেবারে মাঝখান দিয়ে চিরে দুফালা হয়ে যায় লোকে। আজ্ঞে, নতুন নতুন গ্যাজেট তো নরকেও বেরোচ্ছে, হয়তো গায়ে জোঁক ছেড়ে দেবে, শুঁয়োপোকা ছেড়ে দেয়। ও বাবা! গোপীনাথ নিমিলিত নয়নে কিছুক্ষণ নরকের দৃশ্যটাই বোধহয় কল্পনার চোখে প্রত্যক্ষ করে নিল। তারপর হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে প্রবল কণ্ঠে বলে উঠল, তারা 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 মা ব্রহ্মময়ী, তুমিই ভরসা, সব সামাল দিও মা, তারা তারা। নবীন মৃদু হেসে বলল, আগে শুনেছি গরিব ব্রাহ্মণকে সাহায্য করলে নাকি যমদূতেরা আর অতটা অত্যাচার করে না। এই ধরুন, সাঁড়াশিটা হয়তো তেমন গরম করলো না, এই সেদ্ধটা ভালো রকম হওয়ার আগেই তুলে ফেললো, কিংবা নুন মাখানোর বদলে একটু পাউডার মাখালো। গোপীনাথ কটমট করে নবীনের দিকে চেয়ে বলল, কত চান বলুন তো? মাথা চুলকে নবীন একটু ভাবল। লোককে খাওয়াতে সে খুবই ভালোবাসে। দ্বাদশ ব্রাহ্মণের সঙ্গে যদি আরও কয়েকজন বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীকে খাইয়ে দেওয়া যায় তাহলে মন্দ কি? এই আগে দ্বাদশ ব্রাহ্মণের জন্য ১২ শত, অর্থাৎ কিনা ১২০০ টাকা হলেই চলবে। গোপীনাথ এত অবাক হলো যে প্রথমটাই মুখে বাক্য সরল না। তারপর বলল, আপনি জানেন যে আমার নিজের একদিনের খোরাকি মাত্র ১২ টাকা। বড় লোকদের একটু কমই লাগে, তাদের খিদেও কম, খাওয়াও কম, কিন্তু গরিবদের তো তা নয়। তারা কষি খুলে প্রাণ হাতে নিয়ে খায়, একেবারে হাড়গোড়ের মতো। একটু বেশি তো লাগবেই। গোপীনাথ বিজ্ঞের মতো বলল, আপনাকে যে টাকা দিতে রাজি হয়েছি এই ঢের জানবেন। কুললে ৫০টা টাকা দিচ্ছি, ওতেই বামুনদের চিঁড়ে দই ফলার করান তো। নবীন ভারী বিনয়ের সঙ্গে বলল, তার চেয়ে পিসি বরং নরকেই যাক গোপীবাবু, বামুন না খাওয়ালে মেয়াদ কিছু কম হতে পারে, পিসির পাপটাপও বেশি নেই, সহজে উদ্ধার হয়ে যাবে। আর ফলার খাওয়ালে ১২টা বামুনের অভিশাপ ঘাড়ের ওপর গদাম গদাম করে এসে পড়লে নরকে যমদূতেরা পিসির গায়ে কাঁকড়া বিচেও ছেড়ে দেবে। গোপীনাথ একটু শিউরে উঠল, তারা ব্রহ্মময়ী মা, দেখো মা, জাগে ১২০০ টাকা সুদ গুনতে পারবেন তো? বড় কম হবে না। যে আঁকে। আর শুনুন, ফের সাবধান করে দিচ্ছি, ওই পাতাল ঘরের ধারে কাছে ঘোরাঘুরি করবেন না। বাড়ি বলতে গেলে এখন আমারই, কোনো রকম ভাঙচুর হলে কিন্তু মুশকিলে পড়বেন, মনে থাকে যেন। যে আজ্ঞে। খাজাঞ্চিকে ডাকিয়ে হ্যান্ড নোট লেখানোর পর নবীনকে টাকা দিয়ে দিল গোপীনাথ। আচ্ছা চশমখোর লোক,
1200 টাকার 1 মাসের সুদও ধার করা হয়েছে ওই 1200ই। সুদ দিতে না পারলে চক্রবৃদ্ধি হারে ঋণ বেড়ে যাবে। তবে নবীন বড় একটা ভবিষ্যতের ভাবনা ভাবে না, তার চিন্তা বর্তমানকে নিয়ে। সে টাকা নিয়ে বাড়ি এসে সল্লাসে বলে উঠল, পিসি, আর ভয় নেই, যমদূতেরা আর তোমাকে ছুঁতেও পারবে না। 12টা বামুনের খাওয়ার জোগাড় করো। পিসি আহ্লাদে চোখের জল ফেলতে লাগলো, বলল, আমি যদি স্বর্গে যাই তোকেও টেনে নেব বাপ, দেখিস সেখানে ভারী ভালো ব্যবস্থা। সেখানে কীরকম ব্যবস্থা গো পিসি? এই সকালে উঠলেই দুধের সর দিয়ে খইয়ের মোয়া, বুঝলি, এই তারপর দুপুরে পোলাও রোজই হয়। এই বড় বড় চিতল মাছের পেটি খাবি। তারপর বিকেলে গাওয়া ঘিয়ের লুচি, রাতে মাংস, পায়েস, কত কি। আর কি? ওরে স্বর্গে কি কিছুর অভাব? সেখানে শীতকালে ন্যাংরা আম, গ্রীষ্মকালে কমলা লেবু, চালে কাঁকর নেই কো। আরও একটা ভালো জিনিস হলো, স্বর্গে নাকি একাদশী করতে হয় না। তাহলে তো দারুণ জায়গা পিসি। পিসি ফোকলা মুখে হেসে বলল, তবে পিসির বামুন আর নবীনের বন্ধু বান্ধব মিলে বড় কম হবে না, বিরাট আয়োজন করতে হবে। বহুদিন বাদে নবীনের মনে বড় স্ফূর্তি এলো। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাগানে বেড়াতে গেল। হুম 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 হুম। নবীনদের বাগানটার কোনো ছিঁড়িছাঁদ নেই, দেখাশুনো করা হয় না বলে আগাছায় ভরে গেছে। তারই মধ্যে স্থল পদ্ম বা গোলাপও যে ফোটে না এমন নয়, তবে বাগানের চেয়ে জঙ্গল বললেই ঠিক বলা হয়। বাগানে একসময় পাথরের পড়ি, ফোয়ারা সবই ছিল। পড়ি বহুকাল আগে মুখ থুবড়ে পড়ে গেছে, তাকে আর তোলা হয়নি। ফোয়ারা বহুকাল বন্ধ। ফোয়ারার ধারটা একসময় চমৎকার বাঁধানো ছিল, বাড়ির লোকেরা তার ধারে বসে বিকেল কাটাত। এখনও নবীন এসে ফোয়ারার ধারেই বসে। আজও নবীন ফোয়ারার ধারে বসে আকাশ পাতাল ভাবছিল। কত কি যে সে ভাবে। ভোজটা হয়ে গেলে হাতে যা টাকা থাকবে তাই দিয়ে সে একবার হরিদ্বার ঘুরে আসবে। সেবার ঋষিকেশের এক সাধু তাকে একটা স্ফটিকের মালা দেবে বলেছিল, দিজাই সস্তা, মাত্র 150 টাকার। সাধুকে খুঁজে পেলে মালাটা কিনে ফেলবে। আরও কত কি সে করবে। শুধু যদি পাতাল ঘরটা একবার খুলতে পারত। দাদু কি সত্যিই পাতাল ঘর খোলার হদিশ পেয়েছিল? কিভাবে পেয়েছিল? কাছেই কে যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। নবীন চমকে উঠে চেয়ে দেখল কেউ কোথাও নেই। একটু নড়ে চড়ে বসল সে। হঠাৎ ফটকের ওপাশ থেকে কে যেন হাঁক দিয়ে তাকে ডাকল, নবীন, বলি ও নবীন, বাড়ি আছো নাকি? নবীন গিয়ে দেখে সদাশিববাবু। আগে আসুন, গরিবের বাড়ি অনেকদিন পায়ের ধুলো দেননি। সদাশিববাবু নবীনের দিকে চেয়ে বললেন, কী সব শুনছি বলো তো? আজ্ঞে, তুমি নাকি ফের টাকা ধার করেছ? নবীন লজ্জিতভাবে মাথা চুলকোতে লাগলো। এই সদাশিববাবুর পূর্বপুরুষদের সঙ্গে নবীনের পূর্বপুরুষদের সাংঘাতিক শত্রুতা ছিল একসময়। এ ওকে পেলে একেবারে ছিঁড়ে ফেলে আর কি। দুপক্ষে লোকজনের হাতে পারস্পরিক খুন জখম লেগেই থাকত। বড় ঝিলে যে কত লাশ ফেলা হতো তার হিসেব নেই। নবীনের ঠাকুরদার আমলেও সেই রেষারেষি ছিল, এই আমলে আর নেই। নবীনের অবস্থা খুবই পড়ে গেছে। সদাশিববাবুর অবস্থা সেই তুলনায় যথেষ্ট ভালো। রেষারেষি হয় সমানে সমানে। নবীন বলল, আগে পিসি কি একটা ব্রত করেছেন, দ্বাদশ ব্রাহ্মণ না খাওয়ালেই নয়। সদাশিব নবীনকে ভালোই চেনেন, বললেন, সে তো ভালো কথা,
কিন্তু তুমি যে শুনছি গোপীনাথের কাছ থেকে 1200 টাকা ধার নিয়েছ, এত টাকা শুধতে পারবে? কি করে শুধবে ভেবে দেখেছ? আগে না, কিছু ভাবিনি। সদাশিববাবু বাগানে ঢুকে চারদিকটা চেয়ে দেখলেন, তারপর দুঃখের সঙ্গে মাথা নেড়ে বললেন, কি বাড়ি ছিল আর কি হাল হয়েছে, এ যে চোখে দেখা যায় না হে নবীন। যে আগে পাতাল ঘরটা খুলবারও তো কোনো ব্যবস্থা হলো না। হলে কে জানে, হয়তো কিছু পেয়েও যেতে পারতে। তোমার ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ তো হৃদয়পুর কাছারি লুট করে মেলা টাকা এনেছিল, অথচ সে লুট করার কথা ছিল আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ জয়শিবের। নবীনের একটু আঁতে লাগলো। সে বলল, আগে ব্যাপারটা মোটেই তা নয়। জয়শিব হৃদয়পুরের লেঠেলদের ভয়ে কাছারি লুট করার পরিকল্পনা ত্যাগ করেন। আমার ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ কালীচরণ সাহসী পুরুষ ছিলেন। তিনি একাই 19 জন লেঠেলকে ঘায়েল করেন, এই কথা সবাই জানে। সদাশিব ভ্রু কুঁচকে বললেন, তুমি কিছুই জানো না। জয়শিব আর কালীচরণ দুজনের নিবিড় বন্ধুত্ব ছিল। বলতে গেলে কালীচরণ ছিলেন জয়শিবের অনুগত ডান হাত। দুজনের একসঙ্গেই কাছারি লুট করতে যাওয়ার কথা, অথচ জয়শিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কালীচরণ আলাদা লোকজন নিয়ে গিয়ে আগে ভাগেই কাছারি লুট করে সব টাকা পয়সা লুকিয়ে ফেলেন। আগে এই কথাটা মোটেই ঠিক নয়। কালীচরণ কোনোদিনই কারো দাবিদারি করেননি। জয়শিবের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঠিকই, কিন্তু তিনি তার অনুচর ছিলেন না। তার বরাবরই আলাদা দল ছিল। ইতিহাস তা বলে না রে বাপু। আগে তাই বলে। জয়শিব ভীতু ছিলেন, কালীচরণ ছিলেন বিশ্বাসঘাতক। জয়শিব ভীতু, কালীচরণ বিশ্বাসঘাতক। দুজনের মধ্যে একটা বচসা বেঁধে উঠেছিল প্রায়। কিন্তু ঠিক সেই সময় ঝোপের আড়াল থেকে কি যেন বলে উঠল, আগে দুজনেই খুব খারাপ ছিল। সঙ্গে সঙ্গে সদাশিব বলে উঠল, জয়শিব খারাপ ছিলেন না, তার অনেক দাম ধ্যান ছিল। নবীনও বলে উঠল, কালীচরণের মতো সাধু লোক কমই ছিল, ধ্যানে বসে তিনি 3 হাত ওপরে উঠে যেতে পারতেন। তারপর দুজনেরই খেয়াল হলো, কথাটা কে বলল আড়াল থেকে? নবীন, কথাটা কে বলল দেখো তো, কোন বেয়াদব? ঝোপের আড়াল থেকে সাহেবী পোশাক পরা একটা লোক বেরিয়ে এসে বলল, আমি বলেছিলাম। সদাশিব লোকটার দিকে বিরক্তির চোখে তাকিয়ে বললেন, তুমি? তা তুমি এখানে উদয় হলে কি করে? অভিজিৎ মৃদু হেসে বলল, এই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে তো পোকামাকড়ের অভাব নেই। এই জঙ্গলটা দেখে আর লোভ সামলাতে পারিনি। আড়াল থেকে অন্যের কথা শোনাটা তো ভালো কাজ নয়। অভিজিৎ জিভ কেটে বলল, এই ইচ্ছে করে শুনিনি, একটা ক্যাটারপিলার দেখতে পেয়ে সেটাকে একটু অবজার্ভ করছিলাম। কানে আপনাদের কথা আসছিল, শুনে মনে হলো আপনাদের দুজনেরই পূর্বপুরুষরা ডাকাত ছিলেন। ছিলেন তো কি, সে আমলে ডাকাতদেরও ইজ্জত ছিল। জয়শিবকে ব্রিটিশ সরকার রায় সাহেব উপাধি দিতে চেয়েছিল, তা জানো? নবীনও বলে উঠল, আর কালীচরণকে সোনার মেডেল। অভিজিৎ হাত তুলে বলল, ঘাট হয়েছে। আপনাদের দুজন পাছে ঝগড়া পাকিয়ে তোলেন, তাই আড়াল থেকে কথাটা বলে ফেলেছি। কিছু মনে করবেন না। আচ্ছা, আপনিই তো নবীনবাবু? নবীন বলল, আগে হ্যাঁ। আপনার এই বাড়িটা ভারী অদ্ভুত। বাগানে পোকা মাকড় খুঁজতে খুঁজতে আমি এই জঙ্গলটায় কয়েকটা জিনিস আবিষ্কার করে ফেলেছি। কি বলুন তো? ওই দক্ষিণের দিকে ঘাস জঙ্গলের মধ্যে একটা ঢাকনা দেওয়া কুয়ো আছে। ওটা কিসের বলুন তো? নবীন বেজার মুখ করে বলল, কুয়ো আবার কিসের হবে, জলের? সদাশিব অট্টহাসি হেসে বললেন, জলের না হাতি? ও ঠ্যাঙারে পূর্বপুরুষেরা মানুষ মেরে ওই কুয়োয় লাশ ফেলতো। খুঁজলে ওর মধ্যে বিস্তর কঙ্কাল পাওয়া যাবে।
সদাশিব উঠে পড়ল। চলো হে অভিজিৎ। নবীন বেজার মুখ করে ফোয়ারার ধারে বসে রইল। বসে পূর্বপুরুষদের কথা ভাবতে লাগল। ভুজঙ্গ গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে বলল, এই সেরেছে রে। পিছন থেকে অনু অর্থাৎ অনন্যা বলল, কি হয়েছে ভুজঙ্গদা? এই গাড়িটা গড়বড় করছে গো দিদিভাই। এতটা পথ দিব্যি চলে এলাম, আর মোটে মাইল চারেক পথ বাকি। একেবারে তীরে এসে তরি ডুবলো রে ভাই। ভুজঙ্গ নেমে বনেট খুলে খুঁটখাট করতে লাগলো। বিলু অর্থাৎ বিল্লশিব দিব্যি ঘুমোচ্ছিল গুটিসুটি মেরে শুয়ে। দুই ভাই বোন পালা করে ঘুমোয়। কিছুক্ষণ অনু ঘুমিয়েছে, এবার বিলু। অনু ডাকলো, এই বিলু, ওট ওট। বিলু ধর্মর করে উঠে পড়ে বলল, এসে গেছি? ওফ, আমার যে খিদে পেয়েছে না। ঠাকুমা নিশ্চয়ই ডালপুরি করেছে, গন্ধ পাচ্ছি। অনু হেসে বলল, খুব তোর নাক, 4 মাইল দূর থেকে ডালপুরির গন্ধ পাচ্ছিস? 4 মাইল? গাড়ি খারাপ, আমাদের হয়তো হেঁটেই যেতে হবে। শীতকাল বলে সন্ধ্যা তাড়াতাড়ি নামছে। এর মধ্যে আলো সরে চারিদিকটা গাঢ় কুয়াশায় ঢেকে গেছে। দুধারে জঙ্গল, লোক বসতি বিশেষ নেই। বিলু নেমে গিয়ে ভুজঙ্গর পাশে দাঁড়িয়ে গাড়ির মেরামতি দেখতে লাগলো। কি হয়েছে গো ভুজঙ্গদা? ইঞ্জিন গরম হয়ে গেছে, তেলে ময়লা আসছে, ব্যাটারিও যেন মনে হচ্ছে ডাউন। এই বরাতটাই খারাপ দেখছি। একসঙ্গে এতগুলো গণ্ডগোল তো সহজে হয় না। তাহলে কি হবে? এই গাড়ি বরং এখানে থাক, পরে বচন তার লোকজন নিয়ে এসে ঠেলে ঠেলে নিয়ে যাবে। আমি সুটকেসটা নিই, তোমরা দুজন ব্যাগগুলো কাঁধে ঝুলিয়ে নাও, তারপর চলো হেঁটে চলে যাই। এই কথায় বিলু লাফিয়ে উঠে বলল, হুররে, সেটাই ভালো হবে। চলো, ডাকাতে কালীবাড়ির রাস্তা দিয়ে আমরা শর্টকাট করি। ওখানে একসময় ঠ্যাঙাড়েরা মানুষ মারত। ভুজঙ্গ চিন্তিতভাবে বলল, ও রাস্তায় মাইলটাক পথ কম যাবে ঠিকই, কিন্তু। অনন্যা নেমে এসে চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। একটু হেসে বলল, কিসের ভয় ভুজঙ্গদা? আমি ক্যারাটে কুম্ফু জানি, তুমিও একসময় সার্কাসে খেলা দেখাতে। ভয়টা কিসে? একমাত্র বিলুটাকে নিয়ে যা চিন্তা, ও তো কিচ্ছু জানে না। বিলু দিদির বেনিটা একটু নেড়ে দিয়ে বলল, বেশি ফটফট করিস না। স্কুলে প্রত্যেকবার 100 মিটারে কে ফার্স্ট হয়? অনন্যা বলল, দৌড় তো একটা কাজেই লাগে বাপু, পালানোর সময়। যাই হোক, বিপদে পড়লে তুই অন্তত পালাতে পারবি। ভুজঙ্গ লাগেজ বুট থেকে সুটকেস নামিয়ে আনলো। বড়দিনের বন্ধে সপ্তাহখানেক ছুটি কাটাতে ভাই বোন দাদুর কাছে যাচ্ছে, কাজেই মালপত্র এবার একটু বেশি। বিলু আর অনু চটপট তাদের হ্যান্ডব্যাগ নামিয়ে নিল। গাড়ি লক করে তিনজনে হাঁটা ধরল। সঙ্গে টর্চ আছে, অন্ধকার হয়ে গেলে চিন্তা নেই। সিকি মাইল এগোলে ডান ধারে ডাকাতে কালীবাড়ির রাস্তা। দিনমানেও লোক চলাচল বিশেষ নেই। জঙ্গলে কিছু লোক কাঠকুটো কুড়োতে যায়। গ্রাম বা লোকবসতি না থাকায় পথটা ভারী নির্জন। ঝোপঝাড়ের ভিতর দিয়ে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে ঝিলের পাশ দিয়ে কেটের হাটে ঢুকেছে। শোনা যায় এই রাস্তাই ছিল একসময় কেটের হাটের সঙ্গে বহির্জগতের একমাত্র সংযোগ পথ। কিন্তু ঠ্যাঙাড়ে আর ডাকাতদের অত্যাচারে সন্ধ্যের পর এ রাস্তায় কেউ পা দিত না। এখন আর ঠ্যাঙাড়ে বা ডাকাতের ভয় নেই, কিন্তু তবু লোকে পথটা এড়িয়েই চলে। ডাকাতে কালীবাড়ি রাস্তায় যখন পা দিল তখন অন্ধকার বেশ ঘনিয়ে উঠেছে। মালপত্র নিয়ে খুব তাড়াতাড়ি হাঁটা সম্ভব নয়, তবু তারা যথাসম্ভব দ্রুত হাঁটছিল। বিলু ডাকলো, ভুজঙ্গদা। বলো দাদাবাবু, কালীবাড়িটা কত দূর? মাঝামাঝি পড়বে। এখনো কি সেখানে পুজো হয়? পাগল, কালীবাড়ি এখন শেয়ালের আস্তানা।
আচ্ছা, আমাদের পূর্বপুরুষেরা তো ডাকাত ছিল। তা ছিল, কেটের হাটের 12 আনা লোকই ডাকাত ছিল। তারা কি কুম্ফু ক্যারাটে জানতো? জানতো বই কি, ভালোই জানতো। দিদিও জানে। হ্যাঁ, দিদি, তুই তাহলে দেবী চৌধুরানীর মতো ডাকাত হয়ে যা। বয়ে গেছে, ডাকাত তো তুই হবি, যা বাঁদর হয়েছিস। আমি হব টিনটিন, ভুজঙ্গদা হবে আমার ক্যাপ্টেন হ্যাডক, আর দাদুকে বানাবো প্রফেসর ক্যালকুলাস। ভুজঙ্গ মাঝে মাঝে সুটকেসটা নামিয়ে রেখে একটু জিরিয়ে নিচ্ছিল। তারপরে বলল, ডাকাতে কালীবাড়ি আর দূরে নয়, ওটা পেরোলেই ঝিলের ধারে গিয়ে পড়ব। ওখান থেকে কেটের হাটের আলো দেখা যায়। ঝি ঝি শব্দ হচ্ছে, মাঝে মাঝে শিয়াল ডেকে উঠছে ঝাঁক বেঁধে, গাছে পাখিদের ঝটাপটি, জোনাকি জ্বলছে থোকা থোকা। ভুজঙ্গদা, তুমি ভূতে বিশ্বাস করো? খুব করি দাদাবাবু। কখনো দেখেছ? না, তবে জানি। আমি করি না। অনু ফোড়ন কাটল। আর সাহস দেখাতে হবে না, এখনো একা ঘরে শুতে পারিস না? তিনজনে ফের রওনা হতে যাবে ঠিক এই সময়ে জঙ্গল ভেঙে কাছাকাছি কি যেন একটা দৌড়ে গেল। ভুজঙ্গ বলল, শেয়াল, চলো। তিনজনে নিঃশব্দে এগোতে লাগলো। আঁকা বাঁকা পথ, দুধারের গাছপালা ঝুঁকে এসে পড়েছে পথের ওপর, গায়ে লেগে খড়খড় শব্দ হচ্ছে। হঠাৎ কাছেই একদল শেয়াল চেঁচালো। ভুজঙ্গ হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, ওই যে, ওই হলো কালীবাড়ি। হ্যাঁ, কিন্তু এ কি? বিলু বলল, কি হলো ভুজঙ্গদা? কালীবাড়িতে আলো কিসের? এই জায়গায় চারদিকেই নিবিড় বাঁশবন। বাঁশবনের ভিতরে বাঁ ধারে প্রায় 300 গজ দূরে প্রাচীন কালীবাড়ির ধ্বংসাবশেষ। গাছ টাছ গজিয়ে জায়গাটার এমন অবস্থা হয়েছে যে দিনের বেলাতেও ধ্বংসস্তূপটাকে ভালো করে ঠাওর হয় না। ঘুটঘুটি অন্ধকারে সেই ধ্বংসস্তূপ থেকে একটা মৃদু আলোর রেশ আসছিল। ভালো করে ঠাওর করলে দেখা যায়, নইলে নয়। বিলু বলল, অবাক হচ্ছ কেন? কেউ হয়তো আছে ওখানে। ভুজঙ্গ সন্দিহান গলায় বলল, কেটের হাটে আমার জন্ম, বুঝলে? আমি এ জায়গার নারী নক্ষত্র জানি। এ তল্লাটের লোক কেউ এখানে সন্ধ্যের পর আসবার সাহস রাখে না। তোমরা এখানে দাঁড়াও, ব্যাপারটা আমাকে একটু দেখতে হচ্ছে। অনু বলে উঠল, তুমি একা যাবে কেন? চলো, আমরাও সঙ্গে যাচ্ছি। তোমরা যাবে? কি দরকার, আমি যাব আর আসবো। আমরা অত ভীতু নই ভুজঙ্গদা। চলো দেখি কোন ভূত প্রেত দৈত্যী দানব ওখানে আস্তানা গেড়েছে। ভুজঙ্গ টর্চ হাতে আগে আগে চলল, এক হাতে সুটকেস, পিছনে অনু আর বিলু। এই যা! কি হলো ভুজঙ্গদা? আলোটা যে নিভে গেল। তিনজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। বাস্তব কি কালীবাড়ির আলোটা নেই। বিলু বলল, তাহলে চলো ফিরে যাই, আমার খুব খিদে পেয়েছে। ভুজঙ্গ বলল, আলো নিভে গেল তো কি, কেউ হয়তো এখনো ওখানে আছে, একবার দেখে যাওয়া ভালো। তিনজনে আবার এগোতে লাগলো। গাছপালায় সরসর শব্দ হচ্ছে, আশপাশ দিয়ে শেওয়ালের দৌড়ের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভারী নির্জনা ছমছম করছে চারধার। কালীবাড়িটা একসময় বেশ বড়ই ছিল। সামনে মস্ত নাট মন্দিরের ধ্বংসাবশেষ, মূল মন্দিরের কিছুই এখন আর অবশিষ্ট নেই। চারিদিকে শুধু ইট আর সুরিকি স্তূপ জমে আছে।
মন্দিরের পিছনে একসময় পুরোহিত থাকতেন। দুখানা পাকা ঘর, একটু বারান্দা, একটা পাতকুয়ো। এই বাড়িটা হয়তো মন্দিরের মতো পুরনো নয়, পরবর্তীকালে তৈরি হয়েছিল। সেই ঘর দুখানা এখনো কাল জীর্ণ হয়েও কোনো রকমে খাড়া আছে। ভুজঙ্গ বলল, আলোটা জ্বলছিল ওই ঘরে। টর্চের আলোয় দেখা গেল দরজা জানলাহীন দুখানা ঘর হাঁ হাঁ করছে। সামনে হাঁটু সমান ঘাস জঙ্গল। তোমরা আর এগিও না, এখানেই দাঁড়াও, আমি আসছি। সুটকেসটা রেখে ভুজঙ্গ টর্চ জেলে এগিয়ে গেল। বিলু আর অনু চুপচাপ দাঁড়িয়ে রইল, গা ঘেঁষাঘেঁষি করে। তারা ভীতু নয় ঠিকই, কিন্তু এই অচেনা পরিবেশে তাদের কিছু অস্বস্তি হচ্ছিল। হঠাৎ ভুজঙ্গর গলা শোনা গেল, বিলু, অনু, শিগগিরই এসো। ভাই বোনে দৌড়ে গেল। বাঁ দিকের ঘরটার মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে ভুজঙ্গ। মেঝের ওপর একটা লোক পড়ে আছে। টর্চের আলোয় দেখা গেল রক্তে মেঝে ভেসে যাচ্ছে। বিলু আর অনু প্রায় একসঙ্গে বলে উঠল, এ কে ভুজঙ্গদা, এ কে ভুজঙ্গদা? ভুজঙ্গ মুখটা তুলে বলল, সিদ্ধিনাথ। কে সিদ্ধিনাথকে মারল? ও কি মরে গেছে? ভুজঙ্গ মাথা নেড়ে বলল, মরেনি, নাড়ি চলছে, তবে মাথায় চোট লেগেছে। বেশিক্ষণ এইভাবে থাকলে রক্ত বেরিয়েই মরে যাবে, বয়সও তো কম নয়। অনু বলল, তাহলে কি করবে এখন? ফেলেও তো যেতে পারি না। বিলু বলে উঠল, কাঁধে করে নিয়ে গেলে কেমন হয়? ভুজঙ্গ মাথা নেড়ে বলল, কাঁধে ঝুলিয়ে নিয়ে গেলে ওর মাথাটা নিচের দিকে থাকবে, সেটা ওর পক্ষে ভালো হবে না। একমাত্র উপায় হচ্ছে একটা খাটিয়া টাটিয়া জোগাড় করে 4-5 জন মিলে বয়ে নিয়ে যাওয়া। অনু আর বিলু পরস্পরের দিকে চেয়ে বলল, আমরা তো 3 জন আছি। 3 জনে হবে না, আমাদের নিজেদেরও মালপত্র আছে, তাছাড়া খাটিয়া পাবো কোথায়? তার চেয়ে তোমরা 2 জন যদি গিয়ে লোকজন পাঠাতে পারো তবে হয়। আমি সিদ্ধিনাথকে পাহারা দিচ্ছি। যারা ওকে মেরেছে তারা আশেপাশে কোথাও ওঁত পেতে থাকতে পারে। পুরোটা মারতে পারেনি, বোধহয় আমাদের সাড়া পেয়ে পালিয়েছে, তবে ফিরে আসতে পারে। বিলু চোখ গোল গোল করে বলল, তুমি একা থাকবে? উপায় কি, সিদ্ধিনাথ অনেক দিনের বন্ধু আমার, ওকে ফেলে তো যেতে পারি না। এখন কথা হলো বাকি রাস্তাটা তোমরা যেতে পারবে কি না। অনু মাথা নেড়ে বলল, খুব পারবো। যদি তোমাদের কিছু হয়, তবে কর্তাবাবু আমাকে গুলি করে মেরে ফেলবেন। কিচ্ছু হবে না ভুজঙ্গদা, আমি অত ভীতু নই। তাহলে দেরি করো না। রুমাল দিয়ে সিদ্ধিনাথের মাথাটা বেঁধেছি বটে, কিন্তু ভালো মতো ব্যান্ডেজ করতে হবে। কে জানে, হয়তো স্টিচও লাগবে। পারলে ফটিক ডাক্তারকেও পাঠিয়ে দিও। সুটকেসটা থাক, পরে লোকজন এলে নিয়ে যাওয়া যাবে। বিলু একটু মিনমিন করে বলল, দিদি আর আমি? না বাবা, আমি বরং থাকি, দিদি তুই একা যা। ভুজঙ্গ একটু হেসে বলল, তুমি না পুরুষ মানুষ, অত ভয় কিসের? রাস্তা আর বেশি তো নয়, একটু গেলেই ঝিলের ধারে পড়বে, ওখান থেকে কেটের হাট দেখা যায়। অনিচ্ছার সঙ্গে বিলুকে রাজি হতে হলো। শেষ করলাম 2য় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, না লাগলেও করবেন। লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরম করুণাময় আপনাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।